বারে, আমি বললেই তোকে শুনতে হবে? তোর নিজের জ্ঞান বুদ্ধি নেই নাকি আমাকে তুই পীর হুজুর মানিস যে আমি যা বলবো তাই? সত্যি মাহি মেয়েটা মহা চালাক, তার কথার সাথে সহজে পেরে ওঠা দেয়। হার মানল রাকা, কথার তালে কথা না বলে চুপ মেরে গেল। এতক্ষণ এদের কথা অবাক হয়ে শুনছিল টিয়া। আসল ঘটনা সে কিছুই জানে না, কিন্তু এদের কথাবার্তা শুনে আন্দাজ করতে খুব একটা অসুবিধা হলো না। শুধু বিস্ময়ে বিমূঢ় হয়ে বলল, তোরা অনন্তের কাছে ট্রিট চেয়েছিস? আমি চাইনি, রাকা চেয়েছে। কিন্তু কেন? কেন মানে? আমাদের দুলা ভাই, আমরা ট্রিট চাইবো না নাকি এটা আমাদের অপরাধ? প্রতিবাদ করে বলল মাহি। টিয়া বিরক্ত চোখে তাকালো। ওদের ব্যাপারটা বোঝানোর ভঙ্গিতে বলল, দেখ, ছেলেটার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই, শুধু এঙ্গেজমেন্ট হয়েছে। তাতেই তোরা এত সুন্দর সাবলীলভাবে দুলাভাই ডেকে ট্রিট চেয়ে বসলি। ব্যাপারটা নিশ্চয়ই ভালো দেখাচ্ছে না। আর বাবা অলরেডি বলে দিয়েছে বিয়ের আগে অনন্তের সাথে আমার কোনো রকম যোগাযোগ চলবে না। বিয়ের শপিং অব্দি বাবা নিজে করে দেবেন, কোনো পক্ষের মাতামাতি চলবে না। আর তোরা? আরে ধুর ছাই, আমরা ট্রিট চেয়েছি তাতে কি হয়েছে? হ্যাঁ, যে কাল আমাদের দুলাভাই হতে যাচ্ছে তাকে আজ থেকে দুলাভাই ডাকলে ক্ষতি কি? দুলাভাই তো দুলাভাই হয়, তার কাছে ট্রিট চাওয়া সবসময় সমান। যুক্তি দেখালো মাহি। রাকা এখনো চুপ করে আছে। টিয়া তার বিপরীতে আর কিছু বলতে যাবে তার আগেই আবারও যুক্তি খাটায় মাহি। আর আমরা বাইরে কি করছি সেটা আঙ্কেল জানবে কি করে? অনত ভাই বলবে ভাবছিস? ওরে কথি, বউয়ের সাথে ডেটে গেলে কেউ কি পাড়া বলে বেড়ায় যে আঙ্কেলের কান অব্দি যাবে? শুধু শুধু ভয় পাচ্ছে। চল তো। বলেই টিয়ার হাত ধরে এক প্রকার টেনেই রেস্টুরেন্টের ভেতর ঢুকে গেল মাহি। অগত্যা পেছন পেছন ডাকাও ছুট লাগালো। কর্নার সাইডে একটা টেবিল দখল করে বসে আছে সাদাফ আর অনন্ত। আজ অনন্তের সাপোর্টের জন্য সাদাফ ছাড়া কেউই এলো না। সিফাত তো সরাসরি বলেই দিল, তোর বউ তুই দেখা করতে যাবি, এখানে আমাকে টানিস কেন? তোদের মাঝখানে গিয়ে আমি কি ললিপপ চুষবো? বন্ধুর এ কথা শুনে মনে মনে বেশ আহত হয়েছে অনন্ত। তার বন্ধুমহল কখনো তার দুর্বলতাটা বুঝতে পারে না। সে যে নারী সঙ্গ পেলে অস্বস্তি বোধ করে সেটা এরা বোঝে না। কোনো মেয়ের সঙ্গে সে এজন্যই কথা বলে না, অ্যাকচুয়ালি কথা বলতে পারে না। জড়তায় সে ভর করে, মুখবিবরে কথা আটকে যায়। লজ্জায় কেন যেন মেয়েদের মুখের দিকে তাকাতেই তার অস্বস্তিতে পড়ে যেতে হয়, ঠিকমতো তাকাতে পারে না। ফাহাদ অবশ্য এত কঠিন করে কিছু বলেনি, সে সোজাসাপটা করে বলে দিয়েছে মায়াবিনীর সঙ্গে দেখা করতে যেতে হবে। মেয়েটা গতকাল রাতে রাগ করে সেই যে কল কেটেছে অতঃপর আর যোগাযোগ করেনি। নিশ্চয়ই অভিমান করেছে, তাই তার মান ভাঙাতে ফাহাদই হার মানল। ছুটে গেল প্রেয়সীর ভার্সিটিতে তার খোঁজে। বাকি রইল সাদাফ। সেও এখানে আসার জন্য খুব একটা রাজি ছিল না, কিন্তু যখন বাকিদের কাণ্ড শুনল তখন অনন্তের জন্য মায়াই লাগলো ওর। বেচারা প্রথমবারের মতো হবু বউয়ের সাথে দেখা করতে যাচ্ছে, নার্ভাস ফিলিং হতেই পারে, তাই সঙ্গ দিতে চলেই এলো। অবশ্য সাদাফের আসার পেছনে আরও একটা উদ্দেশ্য আছে, একটা অতীব গোপন রহস্য, আর তা হলো রাকা। মেয়েটার সাথে খুব ঘন ঘন দেখা হওয়ার কারণেই নাকি কে জানে আজকাল দু একদিন ওকে না দেখলে কেমন যেন লাগে সাদাফের। মেয়েটা যেমন বোকামিগুলো করে শুনলে হাসি পায়, কেমন যেন একটা আগ্রহ জন্মে ওর প্রতি। মেয়েটা বোকা, ভদ্র, নম্র, শান্তশিষ্ট টাইপের, কিন্তু গতকাল রাতে সে যেভাবে কথা বলেছে তাতে তার সম্পর্কে ধারণা সামান্য বদলে গেছে সাদাফের। গতকাল সে ছিল উচ্ছল ষোড়শী কিশোরীর মতন আবদারি ঝগড়ুটে, তাই আজ এসেছে এখানে। ট্রিট যেহেতু চেয়েছে তার মানে অবশ্যই টিয়ার সাথে রাকাও আসবে। তখন নিজের মতো করে আজ খেয়াল করবে মেয়েটাকে, সে আসলে কেমন, ষোড়শী কিশোরীর মতন বয়সন্ধির জোয়ারে ভাসছে, না নব্য তরুণী হয়ে সামান্য ব্যাপার নিয়ে লাজুকতায় লাল হচ্ছে। ভাবতে ভাবতেই হঠাৎ ফোনটা বেজে উঠল ওর। স্ক্রিনে তাকিয়ে দেখলো টিয়া ভাবি লেখা ভাসছে। এখানে সাদাফ সামান্য ভুল করেছে। গতকাল টিয়ার নাম্বার ভেবে রাকাকে কল দিয়ে ফেলার পরও নাম্বারটা রাকার নামে সেভ করা হয়নি। দ্রুতই করে ফেলতে হবে, নয়তো আবারও সেই ভুল হয়ে যেতে পারে। কলটা রিসিভ করলো সাদাফ, কানে রেখে বলল, জি মিস রাকা বলছেন? আপনারা কোথায়? এখন আসছেন না যে? আমরা রেস্টুরেন্টে ঢুকেছি, কিন্তু আপনারা? বলতে বলতেই রাকার চোখ গেল কর্নার সাইডে। সেখানে বসে আছে সাদাফ, পরনে একটা কালো রঙের কটন শার্ট আর প্যান্ট। আজও ছেলেটা মুখে মাস্ক পরে আছে। তার ঠিক পাশেই বসে আছে টিয়ার হবুবার মানে অনন্ত সাহেব।
রাকাকে তাকাতে দেখে মুচকি হাসলো সাদাফ। কান থেকে ফোন সরিয়ে হাত নাড়ালো, ইশারায় কাছে ডাকলো ওদের। রাকাও প্রত্যুত্তরে মিষ্টি করে হাসলো। মাহিদের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো সেই টেবিলটার দিকে। 5 জন মিলে বসে আছে, টুকটাক কথা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও পর্যন্ত একটা কথাও বলেনি অনন্ত। বেচারা অস্বস্তিতে যেন মরে যাচ্ছে, মুখ থেকে একটা কথাও সরছে না। ইভেন ভদ্রতার খাতিরে বলা 2-1 কুশলাদি বাক্য শুনেও সে সহজ হতে পারছে না, কেমন করে যেন চুপ মেরে যাচ্ছে। ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত হলো সাদাফ। আরে বাবা, তোর জন্যই তো এত কিছু, তুই কথা না বললে হবে কি করে? অবশ্য তার 2 শালিকা খুব সুন্দর সহজ সাবলীলভাবেই তার সাথে কথা বলছে, ভাব জমানোর চেষ্টা করছে। যদিও রাকা থেকে মাহির চঞ্চলতাই বেশি, সে একটু বেশি মিশুক মেয়ে, বুঝতে অসুবিধা হয় না সাদাফের। কিন্তু চাইলেও সহজ হতে পারছে না অনন্ত। আর এদিকে ও কথা বলছে না, টিয়াও আর কিছু বলতে পারছে না, লজ্জা নয় সংকোচে চুপ করে আছে। খাওয়ার সময়টা অমন গম্ভীরভাবেই কেটে গেল। সাদাফ বুঝলো অনন্তের দ্বারা কিছুই সম্ভব নয়, তাই নিজে থেকেই বলল, খাওয়া তো হলো, এবার চলুন বাইরে যাওয়া যাক। রেস্টুরেন্টের বদ্ধ পরিবেশে কি আর আলাপ জমে? বলেই চোখে চোখে ইশারা করলো রাকাকে। মাহি হয়তো না বলতে চাইছিল, কিন্তু রাকার কথা শুনে চুপ হয়ে গেল। বুঝতে পারলো অনন্ত আর টিয়াকে আলাদা করে টাইম স্পেন্ড করতে দেওয়া উচিত। ওদের মাঝখানে থেকে ওরা কথা বলে স্বস্তি পাচ্ছে না। তারপর ওরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাইরে হাঁটাহাঁটি শুরু করলো। প্রথমে একসাথে হাঁটলেও ক্রমাগত ওদের থেকে পেছনে চলে আসে রাকারা। হাঁটার গতিতে তাল মেলাতে পারছে না তা নয়, ওদেরকে আলাদা করে কথা বলার সুযোগ দিতে। পাশাপাশি হাঁটছে রাকা আর মাহি, আর তাদের পেছনে সাদাফ। 3 জনে টুকটাক কথা বলছে। হঠাৎ করে ফুটপাতের অপর সাইডে চোখ গেল মাহির। দেখা গেল তার প্রেমিক মহাশয়ের। ব্যাস, ওকে আর পাইকে ছুটে চলে গেল তার প্রেমিক সাহেবের কাছে। সে বাইক নিয়ে দাঁড়িয়েছিল, এসেছিল হয়তো কোনো কাজে। মাহিকে দেখে অবাক হলো। তারপর দুজনে মিলে বাইকে চড়ে গেল ওখান থেকে। যাবার আগে একটা কথাও বলে গেল না রাকাকে। ওদের এইভাবে চলে যাওয়া দেখে অবাক হলো সাদাফ। মাহি নামের মেয়েটার কাণ্ডকীর্তি দেখে আশ্চর্য হলো। মেয়েটা এসেছিল তার বান্ধবীর সাথে, এতক্ষণ তার সাথে ঘুরলো, কিন্তু যেই না প্রেমিক পুরুষের দেখা পেল অমনি ছুটে গেল তার কাছে। একবার জানানোর প্রয়োজন বোধ করলো না। এত পাগল তাদের প্রেম। রাকার দিকে তাকাতেই সে হাসলো, বলল, ও এমনই, ভাইয়াকে খুব ভালোবাসে। আর ভাইয়াও, আপনি ভাবছেন ও আমাকে কেন বলে গেল না? ইচ্ছে করে করলো নাকি? না, ও ইচ্ছে করে করেনি। আসলে ভাইয়াকে দেখলে ওর কোনো কিছুই হুঁশ থাকে না, পাগলের মতো দৌড়ে যায় ওনার কাছে। আশেপাশে তখন কে থাকে হিসাবই করে না, পাগলি একটা। বলেই আপন মনেই হাসলো। সাদাফ অবাক দৃষ্টিতে তাকালো। সে অনেক মেয়েদের দেখেছে, বান্ধবীদের এ সকল ঘটনায় তারা রেগে লাল হয়ে যায়, গজগজ করতে করতে নানা কিছু বলে, কিন্তু রাকা মেয়েটা কিচ্ছু বলল না। খুব সুন্দরভাবে মাহির বিষয়টা বুঝে গেল। সত্যিই মেয়েটা বুঝতার। ওকে চুপ করে থাকতে আবারও কথা বলে উঠল রাকা। নিজের মতো করে বলল, একবার কি হয়েছিল জানেন? মাহি ওর বাবার সাথে মার্কেটে গিয়েছিল, সঙ্গে ছিল পুরো পরিবার, কার যেন বিয়ের কেনাকাটা করতে। সেই কেনাকাটার মাঝে হঠাৎ করে দেখা হয়ে গেল ভাইয়ার সাথে। আর ওকে পাইকে কাউকে কিছু না বলে দৌড় দিয়েছে। ওদিকে ওর পরিবার চিন্তায় শেষ, কি হলো টেনশনে এক একজনের অবস্থা খারাপ। সেই দিন আবার মাহি ফোনও আনেনি। বুঝতে পারছেন ঘটনা কি জটিল বানিয়ে ফেলেছিল? তারপর কি হলো? ওনার পরিবার টের পেয়ে গেল ওনার প্রেমিকার কথা? আরে না, অমনি অমন করলে কি হবে। মাহি কিন্তু খুব চালাক, উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যায় সব সময়। কেমন করে যে হ্যান্ডেল করেছিল সেটা ওই জানে। ওই ব্যাপারে কিছু বললে হাসে, স্বীকার করে না। সাদাফ চুপ করে আছে। রাখার কথা শুনছে কিনা বোঝা গেল না, তাই রাকাও এবার চুপ করলো। মনে মনে ভাবলো, সে কি বেশি কথা বলছে? সাদাফকে দেখলে তার কী যে হয় না, উত্তেজনায় কী যে বলে ফেলে ঠিক নেই। সে বুঝি তবে সত্যি সত্যি প্রেম রোগে আক্রান্ত হলো। আঁতকে উঠল রাকা। তার পাশাপাশি হেঁটে চলা এই ছেলেটার প্রেমে পড়েছে। শুধু প্রেমে পড়া নয়, একেবারে হাবুডুবু খাচ্ছে। উফ, কি লজ্জা! রাকা আর ভাবতেই পারল না। ওদের থেকে সামনে বেশ কিছু দূরে হেঁটে চলা অনন্তদের দিকে তাকিয়েছিল সাদাফ। ওরা এখন কথা বলছে। টিয়ার দিকে তাকিয়ে কি যেন একটা বলল অনন্ত। মেয়েটা হাসলো। কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে রেখে অনন্তকে পাল্টা কিছু বলল।
প্রত্যুত্তরে সেও হাসলো। তারা কী নিয়ে কথা বলছে সেটা শুনতে পেল না সাদাফ, কিন্তু টিয়ার সাথে অনন্তকে স্বাভাবিক হতে দেখেই খুশি হলো সে। যাক, তার মুখচোরা লাজুক বন্ধু এবার প্রেম করবে। তারপর দৃষ্টি ফেরালো রাখার দিকে। মেয়েটা নত মুখে নিচের দিকে তাকিয়ে আছে, চেহারায় একটা রক্তিম রক্তিম ভাব। আশ্চর্য, মেয়েটা কি লজ্জা পাচ্ছে কোনো কারণে? সাদাফ ভেবে পেল না। আগামী বৃহস্পতিবার রাতে বিয়ে পড়ানো হবে টিয়ার। অনন্ত বাড়ি ফিরে গিয়ে বিয়ের ডেট ফাইনাল করতে বলেছে। কথা অনুযায়ী ওর বাবা মাও টিয়াদের বাসায় জানিয়েছে। সবার সাথে কথা বলে সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবারই বিয়ে। আগেই বলেছি টিয়ার বাবা তোফায়েল সাহেবের কথা। মেয়ের বিয়ে একবার ভেঙে দিয়েছেন, নতুন করে আবার বিয়ের আয়োজন চলছে। খুব বেশি ধুমধাম আয়োজন করবেন না, তাই যত দ্রুত সম্ভব ঘরোয়া করেই বিয়ে পড়ানো হবে। আজ সোমবার, হিসেব অনুযায়ী হাতে আর সময় বেশি নেই বিয়ের কেনাকাটার জন্য, তাই আজই বেরিয়েছে টিয়ারা। সঙ্গে মাহি আর রাকা। পরিবারের বড় কেউ আসেনি। অবশ্য বিয়ের শপিংয়ের জন্য রাজিই হচ্ছিলেন না তোফায়েল সাহেব। বিয়ে যদি ঘরোয়াভাবেই হয় তবে অত কেনাকাটা করে কী লাভ? কিন্তু বাদ সেধেছেন টিয়ার মা। মেয়ের বিয়ে কেউ এমন করে দেয়? না হয় একটা বিয়ে ভেঙেছে তাই বলে কি হয়েছে? এখানে দোষ কি তার মেয়ের ছিল, না ওই বদ ছেলেটার? তাই অনেকটা জোর করেই রাকা আর মাহিকে সহ টিয়াকে পাঠিয়ে দিলেন মার্কেটে। বিয়ের যাবতীয় সবই কিনবেন, সে বিয়ে যেমন করেই না হোক। মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে ওরা, অপেক্ষা করছে অনন্তদের আসার। তোফায়েল সাহেবের কড়া নির্দেশকে উপেক্ষা করেই ওদের ডেকেছে মাহি। যদিও তিনি জানেন না, তাতে ঘোর আপত্তি জানিয়েছিল রাকা আর টিয়া। কেন বাবার কথা অমান্য করে অনন্তদের সাথে শপিং করতে হবে? ওরা নিজেরা কেনাকাটা সেরে ফেললে কী ক্ষতি? মাহিও পাল্টা যুক্তি খাটিয়েছে, বলেছে একসাথে কেনাকাটা করলেই বা ক্ষতি কি? তোর বাপ অলওয়েজ বেশ বোঝে। বিয়ের আগে ছেলেমেয়েরা একটু নিজেদের মধ্যে কথাবার্তা দেখা সাক্ষাৎ করবে না? এমন সেকেলে চিন্তা ভাবনা কেন আঙ্কেলের? এটা সেকেলে চিন্তা ভাবনা নয় মাহি, বাবা আমার ভালোর জন্যই বলেছেন। উনি চাইছেন না বিয়ের আগে এত মাতামাতি করতে। দেখেছিস তো আগের সম্বন্ধটা কিভাবে ভেঙে গেল। টিয়ার কথা শুনে বিরক্ত হলো মাহি, বলল আগের সম্বন্ধটা কিভাবে ভেঙেছে? এখানে কি তোর দোষ ছিল, নাকি বিয়ের দিন অবধি ঘটনা ঘটিয়েছিল বা গড়িয়েছিল? কোনোটাই হয়নি। ডেট ফাইনাল হওয়ার আগে বিয়ে ভেঙে গেছে, তাও তোর দোষে নয়, ওই বদ ছেলেটার দোষে। এটা নিয়ে এত চিন্তা কেন করছেন আঙ্কেল? এই চিন্তাটা তোর কাছে বাড়াবাড়ি লাগছে না? বাড়াবাড়ি হলেই কি? বাবা মা কখনো সন্তানের অমঙ্গল কামনা করেন না। মৃদু স্বরে জবাব দেয় টিয়া। এদের কথাবার্তার ফাঁকে বিরক্ত হয়ে রাকা তখন বলে বসে, তোরা থাম তো, ওদের যখন ডেকেই ফেলেছিস তখন আর এত ভেবে কী লাভ? ওদের ডাকার আগে এটা নিয়ে কথা বলতি। এরপর আর কোনো কথা হয় না ওদের। তিনজনে চুপ করে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে ওদের আসার। কিছুক্ষণের মধ্যে চলে আসে অনন্তরা। অনন্ত, সিফাত আর সাদাফ। ফাহাদের এক্সাম থাকায় সে আসতে পারেনি। সাদাফকে দেখে মুচকি হাসি ফুটে ওঠে রাকার ঠোঁটে। সে লাজুক চোখে তাকায়। সাদাফ খেয়াল করে কি না বোঝা যায় না, কিন্তু এক পলকের জন্য সেও ফিরে তাকালো রাকার পানে। ব্যাপারটা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও হতো, কিন্তু মাহির নজরকে ফাঁকি দেয় এমন সাধ্যকার, সে ঠিকই রাকার মনের গোপন অভিলাষ ধরে ফেলে। বান্ধবী তার ডুবে ডুবে জল খাচ্ছে ভেবেই মুচকি মুচকি হাসে। প্রথমে বিয়ের বেনারসি কিনতে যায় ওরা। 5 জনের পছন্দে খুব সুন্দর একটা শাড়ি কিনে ফেলে। এরপর বিয়ের অন্যান্য ফাংশনের জন্য শাড়ি চয়েস করে। পাত্রের শেরওয়ানি, পাগড়ি আরও অনেক প্রয়োজনীয় কেনাকাটা করে কনের প্রসাধনী কিনতে শুরু করে। টিয়ার বিয়েতে শাড়ি পরবে বলে ঠিক করেছে রাকা মাহি, সেজন্য দুজনে একই রকম দেখতে দুটো শাড়ি কিনেছে ওরা। নীল জমিনের ওপর সবুজ পাড়ের সুন্দর ডিজাইনওয়ালা সিল্ক শাড়ি, সঙ্গে ম্যাচিং করে প্রসাধনী। টিয়া তো তার নিজের মতো করে কিনছে, তাকে হেল্প করতে ব্যস্ত মাহি। এদিকে রাকা ঘুরে বেড়াচ্ছে একা একা কাঁচের চুড়ির সন্ধানে, বিয়ে উপলক্ষে কেনা শাড়িটার সঙ্গে পরবে বলে। মাহি অবশ্য কিনবে না, তার ওরকম চুড়ি আছেই। রাকা অনেকক্ষণ ধরে এই দোকান ও দোকান ঘুরে কাঁচের চুড়ির খোঁজ করেছে, কিন্তু নেই। আশ্চর্য, জিনিসটা কি হাওয়া হয়ে গেল বাংলাদেশ থেকে? রাকা অবাক এবং বিরক্তও হলো। হঠাৎ করেই কে যেন ডাকলো ওকে। মিস রাকা। ফিরে তাকিয়ে দেখলো সাদাফ দাঁড়িয়ে আছে। ছেলেরা এতক্ষণ দোকানের বাইরে দাঁড়িয়েছিল। অনন্ত 2-1 ভেতরে গিয়ে টিয়ার সাথে কথা বলে আসলো। সাদাফ আর সিফাত যায়নি, দোকানের সামনে দাঁড়িয়ে ফোন স্ক্রল করাই ব্যস্ত ছিল। ওকে হঠাৎ এখানে দেখে অবাক হলো রাকা, তবু নিজেকে সামলে নিয়ে বলল, জি বলুন, কোনো সমস্যা?
আপনি কি কাচের চুরি খুঁজছিলেন? না মানে চুরির খোঁজ করছেন? আসার সময় নিচে একটা দোকানে দেখলাম। আমতা আমতা করতে থাকে সাদাফ। চুরির কথা শুনে আগ্রহী হয়ে উঠল রাকা। বলল, আপনি কাচের চুরির দোকান দেখেছেন? কোথায় ওটা? নিচতলায়, রোড সাইডে। কেমন যেন ইতস্তত করতে থাকে সাদাফ। সে রাখাকে মিথ্যে বলেছে। সে মোটেও আসার সময় কোনো চুরির দোকান দেখেনি, বরং রাখাকে এমন হন্যে হয়ে খুঁজতে দেখে নিজ গরজেই খুঁজে বের করেছে চুরির দোকান। রাকা সেটা জানে না। ও বলল, আমার সাথে একটু যাবেন প্লিজ? আমি তো দোকানটা চিনি না। আচ্ছা চলুন। রাকাকে সাথে নিয়েই হাঁটতে শুরু করলো সাদাফ। মনটা কেমন খুশি খুশি। মাঝে মাঝে এমন হুট করে খুশি হয়ে ওঠে মানুষের মন, যার কোনো নির্দিষ্ট কারণ থাকে না। সাদাফের সাথে নিচ তলায় এসে চুরির দোকানটা চোখে পড়ল রাকার। খানিকটা অবাক হলো কি যেন ভেবে। আসার সময় তো ওরা এদিক দিয়ে যায়নি, তাহলে এই দোকান সাদাফের চোখে পড়লো কি করে? যাই হোক, চুরি কিনতে এসেছে, চুরি কিনলেই হবে, এত গবেষণা করে লাভ নেই। এক সেট সবুজ রঙের চুড়ি কিনলো রাকা, কিন্তু দাম দিতে গিয়েও বাঁধলো বিপত্তে। ওর কাছে ভাঙতি নেই, মাত্র 40 টাকার পরিবর্তে বের করলো 500 টাকার নোট। দোকানদার বিরস মুখে জানালেন তার কাছেও ভাঙতি নেই। দুর্ভাগ্যবশত তখন আশেপাশে তেমন একটা দোকান খোলা ছিল না, যাও বা ছিল তাতে 500 টাকার ভাঙতি কারো কাছেই ছিল না। আসলে এই কাজের সময় কোনো কিছুই পাওয়া যায় না। মনে মনে বিরক্ত হলো রাকা। পাশে দাঁড়িয়ে ফোন হাতে কী যেন করছিল সাদাফ। এদিকে তার ভ্রুক্ষেপ নেই। রাকা বাধ্য হয়ে ওর কাছে এসে ভাঙতে চাইল। সাদাফ কিছু না বলে সুন্দর করে টাকাটা দিয়ে চুড়িগুলো এনে ধরিয়ে দিল ওর হাতে। রাকা খুশি হলো, আবার ইতস্তত বোধ করলো। বলল, আপনার কাছে আবারও ধার করে ফেললাম, পরে পরিশোধ করে দেব। প্রত্যুত্তরে সাদাফ হাসলো। আজ সে মাস্ক পরেছিল না, তাই তার মিষ্টি হাসি দৃষ্টিগোচর হলো রাকার কাছে। সাথে সাথে লজ্জায় মাথা নামিয়ে ফেলল সে। কারো সুন্দর হাসির দিকে তাকিয়ে থাকতে নেই, নজর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সাদাফ হাসি থামিয়ে বলল, ধার শোধ করতে হবে না, পরে একদিন কফি খাইয়ে দিবেন, তাতেই চলবে। রাকা মাথা নেড়ে সায় জানালো। প্রত্যুত্তরে বলার মতো কিছু খুঁজে পেল না। তারপর দুজনেই ফিরে এলো টিয়াদের কাছে। ততক্ষণে ওদের কেনাকাটাও প্রায় শেষ। সবাই তখন খুব ক্লান্ত। বিকেল হলেও রোদের তেজ তখনও কমেনি। আকাশে সূর্যের প্রখর দাপট। তার মধ্যে ওরা এসেছে শপিং করতে। আর বিয়ের শপিং কি চারটেখানি কথা? সকলে ঘেমে নিয়ে একাকার, তৃষ্ণায় গলা শুকিয়ে কাট। সবাই মিলে চলে গেল আইসক্রিম পার্লারে। আইসক্রিম আর কোক খেয়ে বেরিয়ে পড়লো ওরা। সারাদিনে অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক গল্প, অনেক আনন্দ। এখন বাড়ি ফেরার পালা। রিক্সা করে টিয়াকে বাসা অবধি নামিয়ে দিয়ে আসবে অনন্ত। যদিও লজ্জায় বেচারা যেতেই চায়নি, তবু বন্ধুদের অত্যাচারে বাধ্য হলো। একটা রিক্সা নিয়ে চলে গেল ওরা। মাহি এখনই বাড়ি ফিরবে না, দেখা করতে যাবে তোর প্রেমিকের সঙ্গে। একা হয়ে গেল রাকা। একটা মেয়েকে একা একা যেতে দেখে মায়া লাগলো সাদাফের। সিফাতকে রেখে এগিয়ে এসে রাকার পাশাপাশি হাঁটা শুরু করলো। একা যাচ্ছেন? আপনার বান্ধবী যাবেন না? হঠাৎ ওর কণ্ঠ শুনে চমকালো রাকা। সে এতক্ষণ আপন খেয়ালে মগ্ন ছিল। চোখ তুলে তাকিয়ে দেখলো সাদাফ তার পাশাপাশি হাঁটছে। অবাক হলেও তা প্রকাশ করলো না। ওর কথার জবাব দিয়ে বলল, না, ওর কাজ আছে। আপনি আসছেন যে? এমনি, আপনি তো একা যাচ্ছেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন একা একা যাওয়া। সাদাফ কথা শেষ করলো না, কিন্তু কথার ইঙ্গিত ঠিকই বুঝতে পারলো রাকা। কিছু না বলে হাঁটতে থাকলো ওর সাথে। একটু দূরে গিয়ে একটা রিক্সা চোখে পড়তেই ডাক দিল সাদাফ। তারপর ওকে রিক্সায় তুলে দিয়ে ভাড়া মিটিয়ে দিতেই আরও অবাক হলো রাকা। বলল, আরে আরে, ভাড়া দিচ্ছেন কেন? আমার কাছেই তো। আপনার কাছে ভাঙতে নেই মিস রাকা, আর থাক না, একদিন ভাড়া দিলে কিছু হয় না, এটা রাখুন। বলেই একটা প্যাকেট হাতে ধরিয়ে দিল রাকা। তারপর ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত হেঁটে চলে গেল সেখান থেকে। রাকা অবাক হলো, বিস্ময়ের রেশ কাটল না। প্যাকেট খুলে দেখতে পেল একটা শাড়ি, বেগুনি রঙের সুন্দর একটা শাড়ি। জিনিসটা পরিচিত ঠেকলো ওর কাছে। আরে, এই শাড়িটাই তো প্রথমে পছন্দ করেছিল সে, কিন্তু দামে কুলোয়নি বলে আর কিনেনি। কিন্তু সাদাফ এটা ওকে কেন দিল? ভাবতেই একটা চিরকুট খুঁজে পেল প্যাকেটের এক কোণায়। তাতে লেখা, আমার পক্ষ থেকে আপনার জন্য ক্ষুদ্র এই উপহার। কেন এটা দিলাম জানি না, তবে মনে হলো এই শাড়িটা পরলে আপনাকে মানাবে খুব। যেদিন আমাকে কফি খাওয়াতে ডাকবেন সেদিন এই শাড়িটা পরবেন। আমি দেখতে চাই আমার কল্পনার সঙ্গে বাস্তবের কতটা মেলে।
চিরকুটটা পরে রাকা লজ্জিত ভঙ্গিতে হাসল। সাদাফ তাকে উপহার দিল, কথা নেই বার্তা নেই, হুট করেই উপহার। তার মানে কি সেও রাকার প্রেমে পড়েছে, ভালোবেসে ফেলেছে রাকাকে? ভেবেই লজ্জায় লাল হয়ে উঠল ওর গাল। টের পেল কান দুটোখানা গরম হয়ে উঠেছে। রিকশা এগিয়ে চলল, রিকশার ফাঁক দিয়ে পেছনে ঘুরে তাকালো রাকা। সাদাফকে দেখা যাচ্ছে, সে হনহন করে হেঁটে যাচ্ছে, অনেকটা দূরে চলে গেছে। ওকে দেখেই আবারও লজ্জার পোকারা সব পিলপিল করে এসে হানা দিল ওর ভেতরে। উফ, কি লজ্জা! রাকা দৃষ্টি ফিরিয়ে নিল। ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিল ফাহাদ। একটু আগেই ফাহাদের সাথে দেখা করে এলো। কিছুক্ষণ আড্ডা দিয়ে এখন ফিরছে বাড়ির দিকে। আশেপাশে তেমন একটা লোক নেই, যানবাহনের ভিড়ও চোখে পড়ছে না খুব বেশি। মোটামুটি ফাঁকাই আছে রাস্তা, তাই নিরিবিলিভাবে হাঁটছে, এদিক ওদিক তাকাচ্ছে, চোখ বোলাচ্ছে আশেপাশের মানুষের ওপর। হঠাৎ করেই ওর চোখ আটকে গেল কার যেন ওপর। সামনের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, তার পাশে দাঁড়িয়ে আছে একটা ছেলে, তরুণ বয়সী। দুজনে একসাথে দাঁড়িয়ে চটপটি খাচ্ছে আর কি যেন নিয়ে হাসাহাসি করছে। দূর থেকে দেখে মনে হচ্ছে মেয়েটা মায়া। ফাহাদ অবাক হলো, ভ্রুকুচকে হেঁটে এগুলো ওদের দিকে। হ্যাঁ, সত্যি সত্যিই মেয়েটা মায়া। পাশের ছেলেটাকে অবশ্য চিনল না, কিন্তু বেশ চমকালো সে। না, নিজের প্রেমিকাকে অন্য একটা ছেলের সাথে দেখেছে বলেই রেগে গেছে বা মন খারাপ করেছে এমন কিছু না। অন্য ছেলের সাথে সে কথা বলতেই পারে, হাসতেও পারে, তাতে হিংসে করার মতন ছেলে ফাহাদ নয়। সে অবাক হয়েছে অন্য কারণে। ওর জানা মতে মায়া নামের লাজুক মেয়েটা খুব একটা মানুষের সাথে মিশতে পারে না, ছেলেদের সাথে তো নাই। কিছুটা ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে, মনের ভাবনা মনে রাখতে পছন্দ করে। সে যে খুব সহজে কোনো ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে চটপটি খাবে, ব্যাপারটা ভালো লাগলো না ওর কাছে। আর এর চেয়ে বড় কথা হলো, আজ সকালেই মায়া ফাহাদকে কল করেছিল। কিছুক্ষণ কথা বলার পর ফাহাদ তখন বলেছিল আজ বিকেলে দেখা করার কথা, কিন্তু মায়া রাজি হয়নি। তার নাকি কি এমার্জেন্সি নোট কালেক্ট করতে হবে, সামনের সেমেস্টারে এক্সাম তাই। অথচ সেই মেয়ে এখন নোটস কালেক্ট না করে চটপটি খাওয়ায় ব্যস্ত। ফাহাদের বিস্ময়ের সীমা থাকলো না। নিজের মনকে শান্ত করে দ্রুত হেঁটে চলে গেল সেখান থেকে। বিরস মুখে রিকশায় বসে আছে রাকা। জ্যামে আটকে আছে গত আধ ঘন্টা ধরে। বিরক্তিতে মুখটা কালো করে ফেলেছে সে। ভালো লাগছে না একদম। ভার্সিটির ক্লাস শেষ, নীলক্ষেতে গিয়েছিল বই কিনতে, তারপর এক ছাত্রীর বাড়িতে গিয়েছিল টিউশনি করাতে, সেখান থেকে আরেক ছাত্রীর বাসায়, অতঃপর ক্লান্ত হয়ে নিজের বাড়ি ফেরার পথেই এই জ্যাম। রাস্তায় অসংখ্য যানবাহন, তাদের ক্রমাগত হর্নের প প শব্দ। হুফ, একটা তিক্ত নিঃশ্বাস ছাড়লো রাকা। আরে বাবা, দেখতেই তো পাচ্ছিস যে জ্যাম লেগেছে, তাও অহেতুক হর্ন বাজাচ্ছিস কেন? নাকি গাড়ির হর্ন ঠিক আছে কিনা সেটা চেক করতে লেগেছিস? সেটা কি নিজের বাসায় করা যেত না? কান ঝালাপালা হয়ে যাচ্ছে ওর। চরম বিরক্তি আর রাগ নিয়ে কান চেপে ধরল ও। এই মুহূর্তে অসহ্য লাগছে সব কিছু। আরে মিস রাকা, আপনি এখানে? হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে চোখ মেলে তাকালো রাকা। দেখতে পেল তার রিকশাটার পাশেই দাঁড়িয়ে আছে একটা বাইক। রাইডারের দিকে নজর পড়ল। হেলমেটের আড়ালে সাদাফের হাস্যোজ্জ্বল মুখটা দৃশ্যমান। রাকা চমকালো। এমন জায়গায় সাদাফের উপস্থিতি সে আশা করেনি একদম। অস্ফুট স্বরে বলল, বাসায় ফিরছি, তাতেই এই জ্যাম। আপনি? আমিও বাসায় যাচ্ছি। তো এখানে আটকে আছেন কতক্ষণ? আধ ঘন্টা তো হবেই। যে জ্যাম লেগেছে তাতে মনে হয় না আরও 1 ঘন্টা আগে ছাড়া পাবো এখান থেকে। বিরক্তভাব প্রকাশ করলো রাকা। সে কথা শুনে সাদাফ হাসলো, বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, আমি মাত্রই এলাম আর মাত্রই চলে যাব। কিভাবে? রাকা অবাক হয়ে প্রশ্ন ছড়ে। প্রত্যুত্তরে আবারও হাসলো সাদাফ। আঙুল দিয়ে সামনে কাদের যেন দেখিয়ে বলল, ওই যে ওরা যেভাবে যাচ্ছে সেভাবে। রাকা তাকালো। বড় বড় গাড়ির ফাঁকে ফাঁকে যে ক্ষুদ্র জায়গা সৃষ্টি হয়েছে, সেই ফাঁক দিয়েই ছুটে চলেছে কিছু বাইক। চিপাচাপা গলির মতো ফাঁক, তা দিয়েই সুসুর করে বেরিয়ে যাচ্ছে ওরা। আবারও কোনো অংশে ফাঁকের পরিমাণ কম, আটকে যাচ্ছে সেখানে। রাকা অবাক হয়ে সাদাফের দিকে তাকালো। এই ফাঁক দিয়ে বাইক ছুটিয়ে যাওয়া যে রিস্কি, সেটা কি জানে না এই ছেলে? থেমে থাকা গাড়িগুলো হঠাৎ করে চলতে শুরু করলে আটকা পড়বে না সে? যদি ভুলবশত তখন কোনো গাড়ির নিচে চলে যায় তখন? একে হাইওয়ে রোড, তার ওপর। কিন্তু এটা তো রিস্কি। রিস্কের কি দেখলেন? আর এই সামান্য রিস্ক না নিলে যে সারাদিন জ্যামের মধ্যে আটকে থাকতে হবে তখন?
এত সময় আছে বুঝি আপনার? পাল্টা প্রশ্ন ছড়ে সাদাফ। রাকা থতমত খায়। না, তার হাতেও খুব বেশি সময় নেই, কিন্তু তাই বলে এমন রিস্ক সে মানতে পারল না। বলার চেষ্টা করলো, সময় না থাক, কিন্তু এভাবে শুনুন, আপনি এভাবে যাবেন না। দেখুন, ওদিকে যাওয়ার মতো খুব একটা জায়গা নেই। শুধু শুধু ট্র্যাকের নিচে গিয়ে প্রাণটা দিবেন না। এখানে থামুন না চুপ করে, জ্যাম ছাড়লে এগোবেন। কণ্ঠটা কেমন আকুতিতে পূর্ণ। সাদাফ অবাক হলো। মেয়েটা কি তাকে নিয়ে ভাবতে শুরু করেছে, তাই অহেতুক ভয় পাচ্ছে? আচ্ছা, ওর এমন লাগছে কেন? কেউ তাকে নিয়ে ভাবছে, তার জন্য টেনশন করছে, এটা জানলে বুঝে এমন ফিলিংস আসে? সাদাফ তো জানে না, এই ধরনের অনুভূতি এই প্রথম। তবু ওর কাছে মনে হলো রাকার ভয়টা একেবারেই অমূলক। শুধু শুধু ভাবছে মেয়েটা, তাই বলল, আপনি শুধু শুধু ভয় কেন পাচ্ছেন রাকা? এখানে রিস্কের কিছুই নেই, বরং আপনি চাইলে আসুন, আপনাকে আপনার বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে আসে। এই জ্যাম ছুটতে সময় লাগবে খুব। একেবারেই সহজ আহ্বান। রাকা খানিকটা লজ্জা পেল। সাদাফ ছেলেটা এত সহজে বলে দিল, আসুন আপনাকে বাড়ি নামিয়ে দিয়ে আসি, এত সহজে। অগোচরে লাজুক হাসি হাসল সে, বলল, না মানে আপনার সাথে বাইকে, তার মধ্যে গাড়ির ফাঁক দিয়ে দিয়ে যাওয়া। আপনি বড্ড ভীত তো। আরে ভয় পাবেন না, আসুন তো, রিক্সা ছাড়ুন, উঠে পড়ুন বাইকে। এবার আর না করলো না রাকা। রিকশার ভাড়া মিটিয়ে দিয়ে নেমে আসলো সেখান থেকে। বাইকে উঠতে গিয়েই হঠাৎ একটু ইতস্তত বোধ করলো। এভাবে তো কখনো কোনো তরুণের বাইকে উঠে বসেনি। ইতস্তত আর জড়তা তো থাকবেই। একবার ভাবলো না, উঠবে না, আবার ভাবলো উঠুক না, তাতে কি? মনের ভেতর যার জন্য ভালোবাসার তাজমহল করা আছে, তার সাথে বাইকে চড়তে এত লজ্জা কিসের? কি হলো, উঠুন। নাকি ভয় পাচ্ছেন? সম্পর্কে কিন্তু আমরা বেআইন আত্মীয়তা আছে, এছাড়াও আমরা পূর্ব পরিচিত, তাই বলছি ভয় পাবেন না। কথা শুনে বেশ লজ্জা পেল। জড়তা কাটিয়ে জোর দিয়ে বলল, না না, উঠছি। লজ্জা আর জড়তা নিয়ে বাইকে উঠে বসলো রাকা। সাদাফ মনে মনে হাসল। মেয়েটা বড়ই লজ্জাবতী, আর তাই তার লাজুকতায় ঘায়েল হলো বুঝি সে। অতঃপর বাইক স্টার্ট করে এগিয়ে গেল ফাঁক দিয়ে। যানবাহনের মাঝখান দিয়ে ছুটে চলল তাদের বাইক। কোথাও জায়গা খুবই প্রশস্ত, আবার কোথাও সরু। যখন বড় কোনো ট্রাক কিংবা বাসের ফাঁক দিয়ে যাচ্ছে, তখন ভয় পেয়ে চোখ খেচে বন্ধ করে ফেলে রাকা। নিজের অজান্তে কখন যে সাদাফের কাঁধ চেপে ধরেছিল খেয়ালই করেনি। সাদাফ খেয়াল করেছিল, রাকা নামের মেয়েটার সরলতা আর ভীরুতা দেখে হেসেছিল আপন মনে। আজ বৃহস্পতিবার, আজই টিয়ার বিয়ে। সেই উপলক্ষে সেই সকাল 8টা থেকে এ বাড়িতেই আছে রাকা আর মাহি। টিয়াদের ছোট্ট ফ্ল্যাটটা এখন লোকে লোকারণ্য। তোফায়েল সাহেব যদিও বলেছিলেন মেয়ের বিয়েতে অত হইচই করতে দেবেন না, তারপরও কিভাবে যেন হইচই হয়েই গেল। খুব একটা আত্মীয় স্বজনের ডাকবেন না বলেছিলেন, তবু দাওয়াতের সময় দেখা গেল কাউকেই ছেড়ে রাখা যায় না। এই করে সেই করে হয়েই গেল 30-35 জন মানুষ। এর মধ্যেও কাটছাট করার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত মেহমানদের সংখ্যা দাঁড়িয়েছে 29 জনে। রাত 8টার দিকে বরপক্ষের মাইক্রোবাস এসে পৌঁছালো টিয়াদের বাড়ির সামনে। বরপক্ষ এলো, সুষ্ঠুভাবে বিয়ের কাজও সম্পাদন হলো। এর ফাঁকে দেখা হলো রাকা সাদাফেরও, তবে কথা হলো না। রাকা তখন মহাব্যস্ত। বান্ধবীর বিয়ের কাজে অনেক দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। সাদাফ 2-1বার কাছে এলো, ছোটোখাটো ছল দেখিয়ে কথা হলো, কিন্তু সেভাবে না। রাকা বাস্তবিকই খুব ব্যস্ত ছিল। কথা বলার সুযোগ হলেও সময় জুটল না। বিয়ে পড়ানো শেষ, রাতের খাওয়া দাওয়াও শেষ। এখন পালা কোণে বিদায়ের। টিয়াকে ঘিরে শুরু হলো হইচই। তার কাপড় গুছিয়ে তাকে উপদেশ দিয়ে দিয়ে অস্থির করে তুলল বড়রা। এদিকে বান্ধবীরা আছে টিপস নিয়ে, ছোটরা আনন্দ করায় ব্যস্ত। সব মিলিয়ে খুব হই হুল্লোড় চলছে কোণে বিদায় পর্বে। কিন্তু সব পণ্ড করে দিয়ে চলে এলো বৃষ্টি। হঠাৎ করে ঝুম বৃষ্টিতে থেমে গেল সব। আকাশ পাতাল কাঁপিয়ে উঠল ঝড়। শো শো শব্দে হলো বাতাসের তুমুল কলরব। বিল্ডিংয়ের ভেতরে থাকায় খুব একটা বোঝা গেল না ঝড়ের দাপট, কিন্তু জানালা খুলতে গেলেই বোঝা গেল কী ভয়াবহ তুফানের আগমন হয়েছে। অগত্যা যাত্রা পরিত্যাগ হলো। টিয়াদের বাড়িতেই সেই রাত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল বরপক্ষ। টিয়াদের ফ্ল্যাটে বেডরুম সংখ্যা 4।
বিয়ের জন্য একটাতে বরপক্ষের পুরুষ সদস্য আর একটাতে টিয়াদের বাড়ির মহিলা সদস্যের থাকাতে দেওয়া হয়েছে। বরপক্ষ থেকে দুজন মহিলাও সেখানেই আছেন। টিয়ার ঘরে তাৎক্ষণিকভাবে সাজিয়ে ব্যবস্থা করা হয়েছে বাসর ঘরের। আর একটা রুমে বাড়ির যত মেয়েরা আছে গড়ে সবার থাকার ব্যবস্থা। দুর্ভাগ্য না সৌভাগ্যবশত রাকার মাহির ঠাঁই হয়েছে এই ঘরে। রাত তখন 2:30। হুট করেই ঘুম ভেঙে গেল রাকার। চোখ মেলেই নিজেকে আবিষ্কার করলো একটা লোকের লোকারণ্য ঘরে। এক মুহূর্তের জন্য বুঝতে পারল না সে কোথায়। এরপর চোখ ঘুরিয়ে চারপাশ দেখতেই পরিষ্কার হলো সব। টিয়াদের গেস্ট রুম এটা। রাকা উঠে বসলো। মশার কামড় খেয়ে তার ঘুম ভেঙে গেছে। যদিও ঘুমানোর আগে অ্যারোসল দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার প্রভাব এখন আছে বলে মনে হচ্ছে না। সম্ভবত অধিক মানুষের চাপে অ্যারোসল কাজ করতে পারেনি, তাই মশার দখলে চলে গেছে ঘরটা। আবার তা নাও হতে পারে মশা শুধু তাকেই কামড়াচ্ছে। এমনটা বলার কারণ হচ্ছে এরকম ঘটনা রাকার ক্ষেত্রে প্রায়ই ঘটে। তাকে মশা কামড়ায় বেশি। এমন জায়গায় যেখানে কাউকে মশা কামড়াচ্ছে না সেখানেও তাকেই মশা কামড়ায়। ব্যাপারটা ওর জন্য বিব্রতকর। রাকা চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে লাগলো। সে শুয়ে আছে ফ্লোরে, পাতা বিছায় নাই, একেবারে দেয়ালের গা ঘেঁষে। তার পাশে মাহি এবং তার পাশে বয়স্ক একজন মহিলা। ফ্লোরে বিছানায় শুয়ে পড়া বাকি সবার বয়স রাকার কাছাকাছি। এটা টিয়ার কাজিন মহলের ব্যক্তিবর্গ। ভুসভুস টাইপের শব্দ শুনে মাহির দিকে তাকালো। না, মাহি নাক ডাকছে না। এই শব্দটা করছেন মাহির পাশের বয়স্ক মহিলাটি। রাকা স্পষ্ট মনে আছে, ঘুমানোর আগেও সে মহিলার নাক ডাকানি শব্দ শুনেছে। একেই ভ্যাবসা গরমে বৃষ্টি, তার ওপর বিয়ে বাড়ির ভিড়, হই হট্টগোলের মধ্যে থেকে মাথা তখন হ্যাং হয়ে গেছে ওর। তার মধ্যে এই মহিলার নাক ডাকার শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছিল সে, কিন্তু কিছু বলতে পারেনি। বয়স্কদের কিছু বলা উচিত না। মাহি অবশ্য সেসব নীতি কথা মানেনি। মহিলার নাক ডাকা নিয়ে এক ধাপ কথা কাটাকাটি করে ছেড়েছে। মহিলাও রেগে গিয়ে গাল দিয়েছেন ওকে। তখন যাকে গালাগাল করছিলেন এখন সেই মাহিকেও পরম স্নেহে জড়িয়ে রেখেছেন বৃদ্ধা। স্বেচ্ছায় হয়তো না, ঘুমের ঘোরে, নিজের অজান্তে। মাহিও ঠাঁই পেয়ে চুপ করে ঘুমিয়ে আছে। রাকা হাসলো। মানুষ সত্যিই খুব বিচিত্র প্রাণী। ঘরে অবশ্য আরও কজন বয়স্ক মহিলা আছেন, কিন্তু তারা শুয়েছেন বিছানার ওপরে। রাকা দেখলো বিছানায় মশারি টানানো। ভেতরে কে কে শুয়েছে তাই চোখে পড়ল না। মশার উপদ্রব বেড়ে গেছে, কুটকুট করে কামড়াচ্ছে ওর হাতে পায়ে। বিছানা থেকে উঠে অ্যারোসলের বোতলটা খুঁজলো এইদিক ওইদিক, কিন্তু খুঁজে আর পেল না। কে জানে কোথায় আছে। বিয়েবাড়িতে জিনিস গুছিয়ে না রাখলে খুঁজে পাওয়া যায় না কখনোই। আবার গুছিয়ে রাখা জিনিসও নিখোঁজ হয় হার হামেশাই। রাকা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আজ তার আর ঘুম হবে না। অহেতুক অকারণ বসে থেকে নিজেকে মশার খাদ্য বানানোর কোনো মানেই হয় না। সে উঠল, খুব সন্তর্পণে দরজা ঠেলে রুম থেকে বেরোলো। সন্তর্পণে চলার কারণ এই যে সে চায় না কারো ঘুমের ব্যাঘাত ঘটুক। এমনিতেই হুট করে বৃষ্টি আসে, পরিকল্পিত উপায়ে বিয়ের যে ব্যবস্থা ছিল সেটা ভেঙে গেছে। বরযাত্রীর গাড়িসহ অতগুলো মানুষকে থাকার জন্য এখানে জায়গা নিয়ে একটা ঝুট ঝামেলা পোহাতে হয়েছে বাড়ির মানুষকে। তারপরও বিয়ে বাড়ি বলে কথা, কাজ নেই করেও এখানে কাজ আছে প্রচুর। সব শেষ করে ঘুমাতে যেতে যেতে সবাই দেরি করে ফেলেছে খুব। এখন তাদের ঘুম ভাঙিয়ে দিতে চায় না সে কোনো মতেই। রুম ছেড়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো রাকা। বেডরুমগুলোতে যাদের জায়গা হয়নি তাদের কেউ কেউ ঠাঁই করেছে সোফার উপর। টিয়ার কাজিন মহলের কয়েকটা ভাই আবার অতি আরাম করে শুয়ে পড়েছে মেঝেতে। না, ফ্লোরে বিছানাও পাতেনি ওরা। ছোট ছোট চাদর নিয়ে যে যার মতো এলোমেলো ভঙ্গিতে শুয়ে পড়েছে এথায় সেথায়। রাকা দরজা খুলে পা ফেলতে গিয়ে এক ধাপ চমকালো। ঠিক দরজা বরাবর এলোমেলো হয়ে শুয়ে আছে একজন, হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে ঘুমাচ্ছে। রাকা পা টিপে টিপে বের হলো। ডাইনিং স্পেস এসে টেবিল থেকে পানি নিয়ে পান করলো। তারপর হেঁটে হেঁটে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। শব্দহীনভাবে সিঁড়ি ভেঙে ছাদে উঠল। টিয়াদের বিল্ডিংটা 8 তলা আর ওদের ফ্ল্যাটটা 7 তলায়, তাই ছাদে পৌঁছাতে সময় লাগলো না ওর। ঝড় বৃষ্টি থেমে গেছে বেশ খানিকক্ষণ হলো। ছাদ এখন ভেজা, পুরনো শ্যাওলাগুলো পানির স্পর্শ পেয়ে পিচ্ছিল হয়ে উঠেছে। রাগা খুব সাবধানতা অবলম্বন করে এগিয়ে আসলো। চুপটি করে দাঁড়িয়ে গেল ছাদের এক কোণায় গিয়ে। এবারের ছাদটা সুন্দর। রেলিংয়ের ওপর রাখা ছোট্ট ছোট্ট ফুলের টব, সেগুলো তো ফুল ফুটেছে। মিষ্টি গন্ধ এসে নাকে লাগছে ওর। রাকা প্রাণ ভরে শ্বাস টানে। আশেপাশেই কোথাও যেন একটা ঝিঝি পোকা বাসা বাঁধছে। একটানা ঝিঝি ডাকে মুখরিত করে ফেলেছে রাত্রির এই স্তব্ধ পরিবেশ। চিলেকোঠার ঘরের দরজায় একটা বিজলি বাতি জ্বলছে।
তার উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে আছে ছাদটা। বাতির চারপাশে উড়ে বেড়াচ্ছে কিছু পোকা। রাকা জানে এদের অধিকাংশই পিঁপড়া, শুধু পাখা গজিয়েছে বলেই উড়ে উড়ে বেড়াচ্ছে। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। এই স্তব্ধ নিঝুম পরিবেশে হঠাৎ করে যেন গলার আওয়াজ কানে আসে রাকার। চমকে উঠে মাথা ঘোরায়, তাকায়। এত রাতে ছাদে এলো কে? প্রশ্নটা বিদ্যুতের গতিতে খেলে গেল মাথায়। এইদিক ওইদিক তাকিয়ে খুঁজতে থাকে শব্দের উৎসটা। একটা পুরুষালী কণ্ঠ, কারো সাথে হেসে হেসে কথা বলছে কেউ, কিন্তু কে চোখে পড়ল না ওর। খানিক বাদে কণ্ঠটা খুব বেশি কানে এসে বাজতে লাগলো ওর। কেউ জোরে জোরে হাসছে। আবার আর কৌতূহল দমিয়ে রাখতে পারল না সে। হাসির শব্দ অনুসরণ করে হেঁটে গেল সেদিকে। ছাদের ঠিক অপর প্রান্তে দাঁড়িয়েছিল সেই ব্যক্তি, কানে ফোন রেখে কথা বলছিল কার সাথে যেন। রাকা কাছে গিয়ে অবাক হয়ে উচ্চারণ করলো, কে? প্রায় সাথে সাথে ফিরে তাকালো ছেলেটা। রাকা চমকে উঠল। সাদাব দাঁড়িয়ে আছে সেখানে। ওকে দেখে অবাক হলো সেও। অপ্রতিভ স্বরে ফোনের উপাস থাকা ব্যক্তিটার উদ্দেশ্যে বলল, পরে কথা হবে, রাখছি আমি। রাকা তাকিয়ে আছে। সাদাব কলটা কেটে ওর দিকে তাকিয়ে সৌজন্যতার হাসি হাসলো। অবাক হলেও নিজেকে সামলে নিয়ে বলল, মিস রাকা, এই সময় ঘুমাননি? ঘুম এসেছিল কিন্তু ভেঙে গেছে। আপনার কি অবস্থা? এত রাতে ছাদে এসে দাঁড়িয়ে আছেন যে? ওই এক বন্ধুর সাথে কথা বলছিলাম, ইউএসএতে থাকে। অনন্তর বিয়ের খবরটা জানালাম, সেজন্যই। মেয়ে বন্ধু বুঝি? হুট করে এই প্রশ্নটা করে ফেললো রাকা। করেই কেমন অস্বস্তিতে পড়ে যায়। না, এভাবে জিজ্ঞেস করা উচিত হলো না। ছেলেটা তো বললই বন্ধুর সাথে কথা বলছিল, তাও আবার সে কথা তোলা কেন? ও যে সাদাবকে নিয়ে একটু বেশি চিন্তা করছে সেটা কি প্রকাশ পেয়ে গেল না? ইস, সাদাব বুঝি ধরেই ফেললো। লজ্জায় ঘাড় চুলকালো। সাদাব অবশ্য সে ব্যাপার খেয়াল করলো কি না বলা যাচ্ছে না। সে অন্যদিকে তাকিয়ে আছে। কথার জবাবে মুচকি হেসে বলল, আমাদের ফ্রেন্ড সার্কেলে কোনো মেয়ের অস্তিত্ব নেই। আমরা 7-8 জন বন্ধু ছিলাম, খুব বেশি ক্লোজ। সময়ের ব্যবধানে অনেকে হারিয়ে গেছে ব্যস্ত জীবনে, কেউ কেউ টিকেও আছে। আপনার গার্লফ্রেন্ড নেই? ঠাস করে আরেকটা বেফাস কথা বলে ফেললো রাকা। আজ তার কি হয়েছে কে জানে, ঠুস ঠাস করে উল্টোপাল্টা কথা বলছে। সাদাফকে কেন সে এমন ধরা প্রশ্ন করছে? তার লুকায়িত ভালোবাসার ইঙ্গিত তো স্পষ্টই বুঝতে পারবে সাদাফ। তখন লজ্জায় মাথা কাটা যাবে না ওর? ওসব কাজের সময় নষ্ট করার সময় নেই আমার। প্রেম ভালোবাসা থেকে অলওয়েজ একটু দূরেই থাকি। আপনার? একই অবস্থা। সারা জীবন বই থেকে মুখ তোলারই সুযোগ ছিল না, আর কি করব। বলেই বেশ শব্দ করে হাসল। সে শব্দ শুনে একটু যেন চমকে উঠল সাদাফ। আশ্চর্য, মেয়েটার হাসির শব্দ এমন কেন? এমন খিলখিল করে হাসে কেন সে? বুকের বাপাশে চিনচিন করতে লাগলো ওর। এই রাতের বেলায় ভয়াবহ সুন্দরী এই মেয়েটা এমন করে হেসে ওর বুকে তোলপাড় সৃষ্টি করেছে কেন? আপনি এমন করে হাসবেন না রাকা। রাত দুপুরে মেয়েদের এমন করে হাসতে নেই। কেমন যেন অস্পষ্ট স্বরে বলে উঠল সাদাফ। বলতে বলতে বুকের ওপর হাত চেপে ধরল। এক মুহূর্তের জন্য অবাক হলো রাকা। সাদাফের আবার কি হলো? বুকের ওপর হাত চেপে রেখেছে কেন? ব্যথা হচ্ছে নাকি? ওকে অসুস্থ হয়ে গেল? চেহারাটাও কেমন যেন একটা লাগছে। হায় আল্লাহ, ওর কিছু হয়ে গেল না তো? রাকা আতঙ্কিত হয়ে এগিয়ে আসতে প্রবৃত্ত হলো। উদ্বিগ্ন গলায় বলল, আপনার আবার কি হলো? বুকে ব্যথা করছে নাকি? চেপে ধরে আছেন কেন? এগোবেন না, ওখানে থাকুন মিস রাকা। সাদাফ হুঁশিয়ার করল। তাতে যেন আরও অবাক হলো রাকা। কী ব্যাপার, হঠাৎ এমন করছে কেন সে? আরও বেশি উদ্বেগে এগিয়ে গেল ওর দিকে। সাদাফ হাত নাড়িয়ে ওকে এগোতে মানা করেছে, আর ও এগিয়ে যাচ্ছে। হুট করে কী যেন হলো, বাবা পিছলেই ছাদের উপর উল্টে পড়ল রাকা। না, একেবারে বলল না, তড়িৎ গতিতে সাদাফ টেনে ধরল তার এক হাত। একেবারে আছাড় খেয়ে পড়ে যাওয়ার থেকে বেঁচে গেল সে। রাকা পড়েছে বেকাপ্পা অবস্থায়। স্বাভাবিকভাবে পা ফেলার তালে ডান পাটা ফেলেছিল, বাঁ পাও ফেলতে যাচ্ছিল, কিন্তু পিচ্ছিল খেয়ে সেটা চলে গেছে অন্যদিকে। একটু বেশি এগিয়ে গিয়ে ছাদের মেঝের সাথে লেপ্টে পড়ে আছে। আর এদিকে এক হাত ধরে টেনে আছে সাদাফ। ও ব্যালেন্স ধরে রাখতে পারল না। সাদাফের হাত ধরে ওঠার চেষ্টা করলো, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। রাকাকে তোলার আগে নিজেও পিছল খেয়ে ছাদের পিচ্ছিল মেঝেতে আছাড় খেয়ে পড়ল সাদাফ। রাকা তো আগেই পড়েছে। দুজনের একই অবস্থা। ভেজা ছাদের ছোঁয়ায় কাপড় ভিজে উঠেছে। একসময় নিজেকে সামাল দিয়ে উঠে দাঁড়ালো সাদাফ। তারপর হাত বাড়িয়ে টেনে তুলল রাকাকেও। আপনাকে নিষেধ করার পর আপনি এগোলেন কেন? আমি না করলাম না আপনাকে? ক্রুদ্ধ হয়ে প্রশ্ন ছড়ে সাদাফ।
রাকা অবাক হলো, ছেলেটা রাগ করছে কেন? সে তো তার ভালোর জন্যই। লজ্জিত ভঙ্গিতে বলল, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আপনি কেমন যেন করছিলেন বুকে হাত দিয়ে। মানে আমি ভাবলাম হার্ট অ্যাটাক আবার করলেন কি? এক্সকিউজ মি, কি বলছেন বিড়বিড় করে? রাকাকে মিনমিন করে কথা বলতে দেখে আবারও প্রশ্ন ছুড়ল সাদাফ। রাকা ভরকালো, মুহূর্তেই চুপ হয়ে গেল। মাথা নাড়িয়ে মৃদু গলায় বলল, কিছু না, রাত হয়েছে, ফ্ল্যাটে চলুন, সবাই ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়বেন। ঠিক আছে, চলুন। সায় পেয়ে এগিয়ে যেতে প্রবৃত্ত হলো রাকা। এবারও কপাল খারাপ, না দেখে হাঁটতে গিয়ে আবারও পিছলে পড়ে যাচ্ছিল। তৎক্ষণাৎ টেনে ধরল সাদাফ। সামলাতে পারছে না বলে বাধ্য হয়ে জড়িয়ে ধরল ওর কোমর। কিছুটা বিরক্ত হয়ে বলল, দেখে হাঁটেন না কেন? এখনই তো পড়ে যাচ্ছিলেন। রাকা ভয় পেয়ে খিচে চোখ বন্ধ করে ফেলল। এবারে পিছলে যাওয়াটা আগের চেয়ে ভয়াবহ ছিল। উল্টে পড়লে কোমর তার ভাঙবে নিশ্চয়ই। রাকার চোখের পাতা মৃদু মৃদু কাঁপছে, সেই সঙ্গে কেঁপে উঠছে তার চোখের কালো কালো পাপড়িগুলো। সাদাফ অবাক চোখে তাকালো। ভয় পেলে কারো চেহারায় এতটা মাধুর্য চলে আসে, সেটা তো আগে খেয়াল করা হয়নি। আচ্ছা, এমনটা কি সবার ক্ষেত্রেই হয়, নাকি শুধু ওর বিশেষ কারো কারো ক্ষেত্রে? রাকা কি সেই বিশেষ কেউ? ভয়ে দ্রুত বেগে স্পন্দিত হওয়ার রাকার হৃৎপিণ্ডটা দ্রিম দ্রিম আওয়াজটা খুব জোরেই শোনা যাচ্ছে। সাদাফের কান পর্যন্ত সে শব্দটা এলো। মেয়েটা স্পন্দিত হৃদযন্ত্রের আওয়াজটাও এত মধুর, তা কে জানতো? আশ্চর্য! সাদাফের বিস্ময়ের সীমা থাকলো না। আজ তার হয়েছেটা কি? এমন অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে সে অবাক আর চমকে কেন উঠছে? পরদিন সকালেই টিয়ার বিদায় দেওয়া হলো। যাওয়ার সময় প্রচুর কাঁদলো মেয়েটা, নাক মুখ লাল করে হিঁচকি তুলে তুলে কাঁদলো। ওর বাবা মা চাচা চাচি ডাকা আর মাহির গলা জড়িয়ে ধরলো। ওর কান্না দেখে মনটা ভীষণ খারাপ হয়ে উঠলো রাকার। টিয়া যেমন হাওমাও করে কেঁদে ভাসাচ্ছে, কেন কে জানে? বিয়ে হলে যে মেয়েদের শ্বশুর বাড়িতে চলে যেতে হয়, এই সত্যটা কি জানে না সে? এই চিরন্তন সত্য জানার পরও কেন এমন মরা কান্না জুড়ে দেয়া? তবু সে কথা তুলল না। সে নিজে বিয়ে করেনি, তাই এই সময়ের অভিজ্ঞতাও তার নেই। এই সময়টাতে মনের অবস্থা কেমন হয় সেটাও তার জানা নেই। তাই সান্ত্বনা দিল টিয়াকে, ওর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, উফ, কুল ডাউন টিয়া, কুল ডাউন। এত বেশি কাঁদলে লোক কি বলবে? কাঁদিস না প্লিজ। দেখ, বিয়ের আগে তোর সাথে আমাদের যেমন যোগাযোগ ছিল, বিয়ের পর তাই থাকবে। আমাদের ফ্রেন্ডশিপ ফাটা পড়বে না একটু। I will miss you all, দোস্ত, I will miss you. বলেই ক্রন্দনরত অবস্থায় জড়িয়ে ধরল মাহিকে। মাহির মনোভাবটা ঠিক বোঝা গেল না। সে কি টিয়ার বিদায় নিয়ে খুব দুঃখিত নাকি বিরক্ত? সে বিরক্তির সঙ্গে বলল, এমন ভ্যাবে করে কাঁদিস না তো টিয়া, ভাল লাগে না। তোকে কেউ মারতে নিয়ে যাচ্ছে না, তোর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি যাচ্ছিস, এতে এত কাঁদার কি আছে? আশ্চর্য! আমার বিদায়ের সময় তুই এমন করে কথা বলবি মাহি? তোর কি মন নেই? তুই কি মানুষ না? আমার সাথে সবসময় এমন কেন করিস? আশ্চর্য হয়ে প্রশ্ন করল টিয়া। সে অবাক সঙ্গে দুঃখিত। মাহি এমন ঘা দিয়ে দিয়ে কথা বলে না, সে সইতেই পারে না। মাহি যেন আরও বিরক্ত হলো, কণ্ঠে তা প্রকাশ করে বলল, এমন করে বিদায় বলছিস যেন মরার পর খবরে যাচ্ছিস। শোন, আমার মন নিয়ে গবেষণা না করে চুপচাপ কারে গিয়ে ওঠ। অনন্ত ভাই সেই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর নাটক দিচ্ছে। এতক্ষণে বেচারা বুঝি পা ব্যথা হয়ে গেছে। অবশ্য তার কথা কি, আমার নিজেরই তো পা ঝিমঝিম করছে। তুই যতগুলো লোকের গলা ধরলি, অনেক ধরেছিস, যা এখন। টিয়ার বিস্ময়ের সীমা থাকলো না। মাহি এমন কড়া কড়া কথা শুনিয়ে দেবে সে স্বপ্নেও ভাবেনি। রাগে দুঃখে অপমানে ব্যথিত হৃদয় নিয়ে বলল, তা এত খারাপ মাহি? আমি ভাবতেও পারছি না। রাকা, শোন তো, একটা কথা বলি। এই মেয়ে যেন কখনো আমার শ্বশুরবাড়ির ত্রিসীমানায় না আসে। খবরদার, একে আনবি না তুই। আমি চলে যাচ্ছি। বলেই গটগট করে হেঁটে এগিয়ে গেল বরের কারের দিকে। একবারও ফিরে তাকালো না ওদের দিকে। রাকার মন খারাপ হয়ে গেল। মাহি এমন করে বলল কেন? টিয়ার সাথে সবসময় ঝগড়াঝাটি করে বলে কি আজও সেটা করার কোনো দরকার ছিল? মেয়েটা মন খারাপ করলো না? আসলেই মাহিটা কিচ্ছু বোঝে না। টিয়া কারে ওঠার পর কার স্টার্ট দিলেন ড্রাইভার সাহেব। একজন এসে দরজাটা লাগিয়ে দিলেন। গাড়ির কাচের ফাঁক দিয়ে তখন দেখা পেল টিয়ার কান্নারত রক্তিম মুখশ্রী। সে হাত নাড়ালো সবার দিকে, শুধু এক কোনায় দাঁড়ানো রাকা আর মাহির দিকে তাকালো না।
তাদের হাত নাড়িয়ে বিদায়ও জানালো না, গাড়ি এগিয়ে চলল। টিয়াদের কারটা চলে যাওয়ার পরপরই বরপক্ষে সব লোকেরা তাদের মাইক্রোবাসে উঠে বসলো। গতকাল বিয়ে পড়ানোর সময় এই মাইক্রোবাসেতেই সবাই এসেছিল, আর আজ সকালে নতুন করে বরের বাড়ি থেকে পাঠানো হয়েছে কার, সেটাতে চড়েই চলে গেল টিয়া। সবাই চলে যাওয়ার পর বাড়িটা হুট করেই খুব ফাঁকা ফাঁকা লাগলো রাকাদের কাছে। না, কোনে পক্ষে সব আত্মীয় স্বজনরাই আছেন, বাড়ি তখনও হাউসফুল। অথচ টিয়াকে বিদায় দেওয়ার পর ফিরে এসে তার আর ভালো লাগলো না ওদের কাছে। টিয়ার মায়ের সাথে দেখা করেই চলে এলো ওরা। তুই তখন টিয়াকে অমন করে বললি কেন? মেয়েটা কষ্ট পেল না? চলন্ত রিকশায় পাশাপাশি বসে মাহির উদ্দেশ্যে প্রশ্ন ছোড়ে রাক্কা। মাহি উদাস চোখে অন্যদিকে তাকিয়ে আছে, ওর কথা ঠিকঠাক জবাব দিল না। কথা ঘুরিয়ে বলল, বিয়ের পর সব মেয়েদেরই এমন করে চলে যেতে হয়, তাই না রে? আজ টিয়া গেল, কাল তুই যাবি, পরশু আমি। জীবনটা বড় অদ্ভুত, বড়ই বিচিত্র। ওর এমন দার্শনিক মার্কা কথাবার্তা শুনে ভ্রু কুঁচকে এলো রাকার। ও বলল কি, আর মাহি বা উত্তর করলো কি? বিরক্ত হয়ে বলল, এমন ফিলোসফি মার্কে কথা বলছিস? ফিলোসফার হওয়ার স্বাদ জেগে গেছে নাকি? হ্যাঁ, ওসব হওয়া কি মেয়েদের মানায়? ওসব তো হবে ছেলেরা, আর আমরা শুধু ঘরে থাকবো, ঘর সামলাবো, বাচ্চা কাচ্চা পয়দা করবো, মানুষ করবো। আমাদের কি দার্শনিক হওয়া চলে? আরও বেশি উদাসী লাগে ওকে। রাকা বুঝতে পারে ওর মনোভাবটা, কথা ঘোরানোর চেষ্টা চালায়। বলল, সকাল সকাল এমন ফিলোসফি করবি না মাহি, আমার এগুলো ভাল লাগে না। আর এত কথা বাদ, তার আগে ক্লিয়ার করে বলতো টিয়ার সাথে ওরকম ব্যবহার করলি কেন? বেচারি কি কষ্টটাই পাইলো, এমন করার দরকার ছিল তোর? ইচ্ছে হয়েছে তাই, তোর তাতে কি? হঠাৎ একচিটিয়া উত্তর করলো মাহি। রাকা বিরক্তিতে মুখটা কুঁচকে ফেললো। মাহির খুব একটা ভাবাবেগ হলো না, কিছুক্ষণ উদাসী চাহনিতে এই দিক ওই দিক তাকিয়ে থাকলো। অতঃপর একসময় বলল, গাভীটার কাণ্ডকীর্তি খেয়াল করেছিলি? 1 ঘন্টা ধরে ভ্যা করেই যাচ্ছিল, লাইক ওরে কেউ মাইরা ফালাইতে লইয়া যেতেছে। ওইদিকে অনন্ত ভাইরে দেখছিলি? মুখটা শুকায় এইটুকুনি হয়ে গেছিল। বেচারা বউরে না পারে কইতে, না পারে শুইতে, আর মাইয়া সমান তালে ভ্যা করতেছে তো করতেছে, কোনো দিকে হুঁশজ্ঞান নেই। উফ, তাই বলে এমন ব্যবহার? তোর কি একটু মন খারাপ হলো না? মন খারাপ হবে কেন? আশ্চর্য! আরে ভাই, ওর তো বিয়েই হয়েছে, মইরা তো যায় নাই। তারপর হঠাৎ খুব আস্তে একেবারে মৃদু গলায় বলল, আর একান্তই যদি মন নামক বস্তুর কথা বলিস তো বলবো হয়েছিল, একটুখানি খারাপ লাগছিল, তাই সেই কথা যদি ওর সামনে কইতাম, বইন রে বইন, মাইয়া আইজ আর কান্দন থামাইতো না, কাইন্দা কাইন্দা বাড়ির ভেতর বন্যা বয়ে দিত। বলেই হো হো করে হাসতে লাগলো মাহি। সেই হাসির সাথে তাল মিলিয়ে হাসতে শুরু করলো রাকাও। তখন একটু আগের দুঃখের পর্বের দুঃখ তাদের হৃদয়ে আর ঠাঁই পেল না। তারা সুখী, খুব সুখী মানুষের মতন বিভিন্ন কথা নিয়ে হাসাহাসি করতে লাগলো। একটার পর একটা প্রসঙ্গ বদলালো। টিয়ার বিয়ে থেকে নিজেদের বিয়ের প্ল্যানিং, তারপর কার বর কেমন হবে সেই গবেষণা, কার পছন্দ কী রকম, ইত্যাদি ইত্যাদি নানাভাবে কথার বিষয় বদলাতে লাগলো। তারা খুশি মনে আলোচনা করে গেল সেই বিষয়গুলোতে। তখন বিকেলবেলা অনন্তের বিয়েতে বরপক্ষের সাথে গিয়েছিল ফাহাদ, তাই গতকাল বিকেলে থেকে মায়ার সাথে আর যোগাযোগ করার সুযোগ পায়নি। একে বিয়েবাড়ি, তার ওপর পাত্র তার ক্লোজ ফ্রেন্ড, স্বাভাবিকভাবেই তার দায়িত্ব নিয়ে দৌড়াদৌড়ি আর ছোটাছুটি অন্যদের চেয়ে একটু বেশি। সে তাই করেছে, আদর্শ বন্ধুর মতো বন্ধুর বিয়েতে খুব আন্তরিকতার সাথে বিভিন্ন দায়িত্বও পালন করেছে। আর এত সব দায়িত্বের ভিড়ে নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলার, তার খোঁজ নেওয়ার নৈতিক দায়িত্বটা পালন করতে পারেনি। আজ সকালেই টিয়াদের বাড়ি থেকে অনন্তের বাড়ি আসার পরও নতুন করে বিভিন্ন কাজের চক্করে পড়ে গিয়েছিল বেচারা। বধূবরণ নিয়ে ছবি তোলা, তারপর ফাঁক পেয়ে সাদাফ আর সিফাতকে সাথে নিয়ে অনন্তকে কারণে অকারণে পিঞ্চ করা, কত কত ব্যস্ততা, সব কিছু সামাল দিয়ে বিকেলের দিকে নিজের বাড়িতে ফেরার সুযোগ হলো ওর। বাড়ি ফিরেই কল লাগালো মায়াকে, তার মায়াবিনীকে। রিং হতে হতেই কেটে গেল কল। তারপর 3-4 বার চলল প্রচেষ্টা, কিন্তু ব্যর্থ। মায়া ফোন পিক করলো না। বাধ্য হয়েই হতাশায় ফোন ছুড়ে দিল বিছানায়। এলোমেলো হয়ে ঘুমিয়ে গেল বিছানার ওপরে। রাতে ঘুম ভালো হয়নি। বিয়েবাড়ির ভিড়ে ব্যস্ততা যতই আহামরি হোক না কেন, ঘুম কখনো ভালো হয় না। আর কারো হোক না হোক, ফাহাদের তো হয়ই না। ঘুম ভাঙলো সেই ফোনের রিংটন শুনে।
ঘুম ঘুম চোখে হাতড়ে বের করলো সেটা। স্ক্রিনের দিকে তাকিয়ে মায়ার হাস্যোজ্জ্বল ছবি আর মায়াবিনী নামটাই খুব ঘুম উবিয়ে ফেলল দ্রুতই। চোখের আলস্য ছুটিয়ে দিয়ে গলা পরিষ্কার করে ফেলল, যেন কণ্ঠেও ঘুমের সেই বিশ্রী প্রভাব পড়ে শুনতে বাজে না লাগে। তারপর রিসিভ করে বলল, হ্যালো মায়া, বলো। আমি কি বলবো? তুমি না কল দিয়েছিলে, বলো কি বলবে? ওপাশ থেকে মায়ার কণ্ঠস্বরটা কিছুটা বিরক্ত মনে হয়। ফাহাদ একটু অবাক হলো। মায়া কি কোনো কারণে তার উপর বিরক্ত? কিন্তু কেন? বিরক্ত হওয়ার মতো কোনো ঘটনা তো সে ঘটায়নি। তারপর নিজেকে সামলে নিয়ে মৃদু স্বরেই বলল, তেমন কিছু না, এই এমনি দিয়েছিলাম, তখন ধরলে না যে। এমনি কল দিয়েছিলে? কণ্ঠটা কেমন শোনা গেল। ফাহাদ প্রত্যুত্তরে কিছু বলল না। তাতে হঠাৎ করে রেগে উঠল মায়া। আমাকে তোমার কি মনে হয় ফাহাদ? তুমি যখন তখন কল করে বিরক্ত করবে আর আমি তোমার ফোনের অপেক্ষায় বসে থাকবো? আমার কি আর কোনো কাজ নেই ভেবেছো? তুমি খেপে যাচ্ছ কেন মায়া? আমি তো জাস্ট। কথা শেষ করতে দিল না মায়া, রাগে চিৎকার করে বলে উঠল, তুমি তো কি, হ্যাঁ তুমি তো কি? সময় নেই অসময় নেই ফোন কেন দাও তুমি? দরকার ছাড়া কল দিয়ে নিজেকে কি প্রমাণ করতে চাও? তার মানে দরকার ছাড়া তোমাকে কল দেওয়া যাবে না, এমন কথা বলছো তুমি? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে ফাহাদ। মায়ার রাগে বিড়িবিড়ি করতে থাকে। হঠাৎ করে তার মেজাজটা খারাপ হয়ে গেছে, একেবারেই হঠাৎ করে। সে এতক্ষণ কথা বলছিল তার তথাকথিত বয়ফ্রেন্ডের সাথে। মাঝখান থেকে ফাহাদের মিস কল দেখে সে বিরক্ত হয়েছে, ভয়ঙ্কর বিরক্ত হয়েছে। সেই ভয়ঙ্কর বিরক্তির রেস ধরেই হঠাৎ করে মেজাজটা চড়েছে তুঙ্গে। কেন ফাহাদ ওকে সময় অসময় কল দেবে? গার্লফ্রেন্ড হয়েছে বলে কি যখন তখন অহেতুক ডিস্টার্ব? ঠিক আছে, তাহলে শোনো, আমি কারণ নিয়েই কল দিয়েছি এই জন্য যে তুমি গতকাল বিকেলে কোথায় ছিলে সেটা আমার জানা দরকার। গতকাল তোমার সাথে আমার দেখা করার কথা ছিল। এইবার ফাহাদের কণ্ঠটাও কিছুটা কঠিন শুনতে পাওয়া গেল কলের এপাশে, তাই মায়া চোখে দেখতে পেল না, কিন্তু আন্দাজ করলো ফাহাদও খেপেছে। তা হোক, ওকে খেপিয়ে নিজে খেপবে না কেন? বলল, আমি কিন্তু তোমাকে কালকেই বলেছি ফাহাদ, আমার নোটস কালেক্ট করা বাকি ছিল। আমি নোটস কালেক্ট করতে বিজি ছিলাম। কাল বিকেল 4:30 থেকে রাত 8টা পর্যন্ত আমি আমার ফ্রেন্ডের বাসায় বসে হ্যান্ড নোট রেডি করেছি। এই অংশটা একটু বাড়াবাড়ি করে ফেললো মায়া। চাপা মারতে গিয়ে ভুল কিছু বলে দিল। ফাহাদের ভ্রু কুচকে এলো কথা শুনে। বিকেল 4:30 থেকে রাত 8টা, এতক্ষণ মায়া নোটস কপি করেছে? তাহলে বিকেল 5টায় ফুচকার দোকানে সেখানে গিয়েছিল? তাহলে 5টার সময় ফুচকা খাচ্ছিল কে? মায়ের ভূত? ব্যঙ্গ করলো ফাহাদ। মায়া চমকালো। এটা কি বললো ও? তড়িৎ গতিতে একটা কথা খেলে গেল মস্তিষ্কে। মায়া, ধরা পড়ে গেলে কি করে? ও নো, কেমনে কি? আমতামতা করে বলল, মানে কি বলতে চাইছো তুমি? 5টায় ফুচকা খাচ্ছি মানে কিছু না, তবে মনে হয় আজকাল তুমি মিথ্যে বলাও শিখে যাচ্ছ। এটা তোমার কাছে আশা করিনি। বলেই আর কিছু বলার সুযোগ দিল না ওকে। কলটা কেটে দিল ফাহাদ। এমন মিথ্যে কেন বলল মায়া? ছেলে বন্ধুর সাথে ফুচকা খেতে যাওয়া কি কোনো অপরাধ? অবশ্যই না। ভার্সিটি পড়ুয়া মেয়ে ছেলে ফ্রেন্ড থাকতেই পারে, তার সাথে ফুচকা খেতেও যেতে পারে। বন্ধুত্বের মধ্যে ট্রিট দেয়া নেওয়া কত কিছুই তো থাকে। কিন্তু তাই বলে ফাহাদকে মিথ্যে বলা কেন? বিষয়টা মেনে নিতে পারল না ওর অবচেতন মন। খুব খারাপ লাগলো। মায়ার এমন কেন করলো? ফাহাদ, তুমি কি আমাকে ভুল বুঝলে? আমার সম্বন্ধে খারাপ ভাবছো? বিশ্বাস করো, আমি মিথ্যে বলিনি। মেসেজটা দেখে বিরক্ত হলো ফাহাদ। মায়া কেন যেন ক্রমাগত মিথ্যে বলছে। ব্যাপারটা সহ্য হচ্ছে না ওর। ছোট্ট করে রিপ্লাই করলো, তুমি হয়তো মিথ্যে বলনি, কিন্তু আমি তোমাকে ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খেতে দেখেছি। অ্যান্ড আই এম ড্যাম শিওর ওটা তুমিই ছিলে। নিজের প্রেমিকাকে অবশ্যই চিনবো আমি। তুমি আমার কথাটা শোনো ফাহাদ, আমি তোমার সত্যিটা বলছি, সবটা বলছি। প্লিজ কল রিসিভ করো। সঙ্গে সঙ্গে প্রতি উত্তর। ফাহাদ অনলাইন ক্লাস করছিল। মেসেজ দেখে যথেষ্ট বিরক্ত হলো। ক্লাস টাইমে কল দেওয়া সম্ভব নয়, তাই লিখলো, এখন সম্ভব নয়, তোমার যা বলার মেসেজই বলো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফাহাদ, প্লিজ কল রিসিভ করো। মেসেজের প্রায় সঙ্গে সঙ্গে কল করলো মায়া। ফাহাদ ফোন সাইলেন্ট করে রাখলো। কিছুটা রাগ নিয়েই বলল,
কেন ডিস্টার্ব করছো মায়া? বললাম না ব্যস্ত হচ্ছে, কল দিবে না একদম। কথাগুলো ফাহাদের রাগের না অভিমানের বিষয়টা বুঝতে পারল না মায়া। ধারণা করলো ফাহাদ রেগেই আছে, কিন্তু এদিকে যে ফাহাদ সত্যি সত্যি খুব ব্যস্ত ও কল ধরার সিচুয়েশনে নেই বুঝতে পারল না। বাধ্য হয়েই ওর রাগ ভাঙানোর জন্য পাল্টা মেসেজ পাঠালো, মিথ্যের বেড়াজালে আবদ্ধ একটি ক্ষুদ্র বার্তা। আমি সত্যিই নোটস কালেক্ট করতে গিয়েছিলাম অন্যের কাছে, কিন্তু যাওয়ার সময় দেখা হয় রনির সঙ্গে। ও আমাদের ব্যাচমেট। ও হঠাৎ ফুচকা খাওয়াতে চাইছিল বলে দাঁড়িয়েছিলাম। রনি কিন্তু অন্যের বিএফ। সেখান থেকেই ফুচকা খেয়ে আমি অন্যের সাথে ওর বাসায় গিয়েছি। সত্যি বলছি আমি ফাহাদ, ট্রাস্ট মি। ফাহাদ মেসেজটা সিন করলো কিন্তু রিপ্লাই করতে পারলো না। অতটাও সময় ওর হাতে নেই। ফোন বন্ধ করে রেখে ক্লাসে মন দিল। এদিকে কাঙ্ক্ষিত রিপ্লাই না পেয়ে কী করবে বুঝে উঠতে পারল না মায়া। ফাহাদ কি তবে সত্যি সত্যি ওকে বিশ্বাস করছে না? দ্রুতই পরবর্তী মেসেজটা পাঠালো। আই লাভ ইউ ফাহাদ, প্লিজ আমাকে অবিশ্বাস করো না। এই মেসেজটা সে পাঠালো ঠিকই, কিন্তু অপরপক্ষের কাছে তা পৌঁছালো না। ইনবক্সে জমা হয়ে রইল, কিন্তু ফাহাদ তা সিন করলো না, কারণ সে ততক্ষণে ফোন সুইচ অফ করে ফেলেছে। মায়া অধৈর্য হয়ে উঠল। ফাহাদ কেন মেসেজ দিচ্ছে না? কেন কেন কেন? তার দাম কি কমে গেল ফাহাদের কাছ থেকে? তার কর্তৃত্ব কি কমে যাচ্ছে ওর ওপর থেকে? রাগে মাথা ফেটে যাওয়ার মতো লাগলো মায়ার। ইচ্ছে করলো নিজের হাত নিজেই কামড়ে বসে থাকুক, টেনে টেনে নিজের সব চুল ছিঁড়ে ফেলুক। অসহ্য লাগছে সব কিছু। সন্ধ্যা থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, ঝুমঝুমিয়ে বৃষ্টি। সেই যে বৃষ্টি শুরু হলো আর থামার নাম নেই। কখনো জোরে মুষলধারে, কখনো আস্তে ঝিরঝির করে ঝরেই যাচ্ছে। গতকাল টিয়ার বিয়ের রাতেও এমন ঝুম বৃষ্টি। সকালের দিকে আর হয়নি, তবে আকাশ ছিল কালো মেঘে ঢাকা, গুরুগম্ভীর চেহারা। কিন্তু সন্ধে হতে না হতেই আবারও শুরু। দুদিনের বৃষ্টি দেখেই মনে হচ্ছে প্রকৃতিতে বর্ষার আগমন ঘটছে, যেন আষাঢ়ের ঘন ঘন মেঘের বাদলা দিন। এমন বাদল দিনে বালকানিতে বসে চা খেতে খেতে বইয়ের পাতায় চোখ বোলাতে ভীষণ ভালো লাগে রাকার। বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়, চারপাশে ভিজে মাটির গন্ধ, ধোয়া ওঠা গরম কাপে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে প্রিয় কোনো উপন্যাস পড়া। এই তো জীবনের নিগুড় সৌন্দর্য বোধহয় এখানেই। রাকা খুব আরাম করে পা ছড়িয়ে বসে থাকে ব্যালকনির বেতের চেয়ারে। কোলের ওপর খুলে নেয় প্রিয় একটা বই, খুব দ্রুতই মগ্ন হয়ে ওঠে বইয়ের ভেতর। কিছুক্ষণ পর ঘড়িতে সময় তখন রাত 11:45। ফোনের মেসেজ টিউনের শব্দে ধ্যান ভাঙে রাকার। বিরক্ত চোখে ফোনের দিকে তাকালো। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। তারই নোটিফিকেশন উঠেছে স্ক্রিনে। আননোন নাম্বার থেকে মেসেজ। রাকা অবাক হলো, ভ্রু কুঁচকে ফোনটা হাতে নিল। লক খুলে মেসেজটা ওপেন করতেই চোখে পড়ল, Are you awake, Raka? My soul yearns to hear your sweet voice. I don't know why this is happening. Well, can I call you? মেসেজ পড়েই কুঞ্চিত ভ্রুদয় আরও কুঁচকে ফেলল রাকা। এইরকম মেসেজ তাকে কে পাঠালো? তার কণ্ঠ শুনতে কার প্রাণ এমন আঁকুপাকু করবে? বিস্ময়কর ব্যাপার, এমন কোনো ছেলের সাথে তো তার সম্পর্ক নেই। ভাবতে ভাবতেই ফোনের রিংটন বেজে উঠল। ফোনের ওপর ভেসে এলো মেসেজের সেই নাম্বারটা। রাকা বিস্ময়ের সাথেই কলটা রিসিভ করলো। কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, হ্যালো। আমি সাদাফ, চিনতে পারছেন? কণ্ঠটা শুনেই রাকা চমকালো। এটা সাদাফের নাম্বার, সেটা সে জানতো না। ওর নাম্বারটা সেভ করা নেই, কিন্তু এত রাতে সাদাফ কেন কল করবে? তাও আবার এমন মেসেজ দিয়ে। পরিচয় পেয়েও অপ্রস্তুত ভঙ্গি বদলালো না ওর। আগের মতো করে বলল, জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি, আলহামদুলিল্লাহ। ব্যাস এটুকুই। এরপর আর বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না সাদাফ। রাকাও কি বলবে ভেবে পেল না। একবার ভাবলেও জিজ্ঞেস করবে এমন মেসেজের মানে কি, কেন এরকম বলল সে। পরক্ষণেই কী যেন ভেবে সেটা আর বলা হলো না। প্রত্যুত্তরে সাদাফ কি বলবে তা তো জানা নেই ওর। যদি প্রশ্ন শুনে অপ্রস্তুত হয়ে পড়ে সাদাফ, আর উত্তরটা শুনেই যদি সে নিজেই লজ্জায় জড়িয়ে যায়, কি দরকার এমন প্রশ্নের? সব অনুভূতি প্রকাশ করতে নেই, কিছু কথা অব্যক্ত থাকাই ভালো। তাতে মনের সাথে মনের একটা যোগাযোগ সৃষ্টি হয়।
আত্মার বন্ধন থাকে, যাতে হাজারো না বলা কথা অনুভূতি খুব সহজেই ধরে ফেলা যায়। কিছুটা সময় পেরিয়ে গেল তাদের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে। দুপক্ষের কেউ কিছু বলতে পেল না, কেউ লজ্জায়, কেউ জড়তায়। প্রতিপক্ষ কী ভাববে সেই ভাবনায় মনের কথা মনেই রয়ে গেল, প্রকাশিত হলো না হৃদয়ের অনুভূতি। সময় গড়িয়ে যাচ্ছে দেখে একসময় রাকা নিজেই বলল, রাত বাড়ছে, ডাক্তার সাহেব ঘুমিয়ে পড়ুন। ডাক্তার সাহেব, ডাক্তার তাকে অনেকেই ডাকে, কিন্তু রাকার মুখে এই প্রথম শুনল সে। কেমন যেন একটা অনুভূতির শিহরণ ছড়িয়ে গেল সারা শরীরে। আচ্ছা, প্রিয় কারো মুখের অতি সাধারণ বাক্য কি অসাধারণ হয়ে ওঠে? ভালো লেগে যায় সেই শব্দগুচ্ছ, বাক্যগুলো। সাদাফ মুচকি হাসল। ঘুমিয়ে পড়ুন কথাটা আরও বেশি মায়াময়। কোনো অধিকার বোধ নেই, নেই কোনো গাঢ় সম্পর্কের বন্ধন, অথচ কি অবলীলায় রাকা তার উপর অধিকার খাটিয়ে বলল, রাত বাড়ছে, ঘুমিয়ে পড়ুন। তাতে কি অনেক অজানা প্রশ্নের উত্তর হয়ে যায় না? বলা হয়ে যায় না, আপনি না বললেও আমি জানি আপনার অনুভূতি, তাই রাত না জেগে ঘুমিয়ে যান, নয়তো আপনি অসুস্থ হয়ে যাবেন। সাদাফ হাসল, ছোট্ট করে উত্তর করল, রাখি তাহলে, ভালো থাকবেন। আপনিও। বলেই কলটা কেটে দিল সাদাফ। মনটা হঠাৎ করে বড্ড খুশি খুশি। একটু আগেও তার মনে ছিল অসংখ্য সংশয়, কিন্তু রাকা নামের মেয়েটার থেকে সে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছে। পজিটিভ সাইন দেখাচ্ছে দুজনেরই মন, তার মানে রাকা অবশ্যই তাকে ভালোবাসে।